আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার এই লাইভে। তো আপনারা জানেন বাংলাদেশ ভার্সেস ভারতের মধ্যকার টেস্ট সিরিজ শুরু হতে যাচ্ছে। 19 তারিখ থেকে খেলা শুরু হবে এবং খেলাটি দেখাবে 19 তারিখ সকাল 10টা বাজে টি স্পোর্টসে খেলাটি সরাসরি সম্প্রচার করা হবে। তো বাংলাদেশের যে 16 জনের স্কোয়াড দিয়েছে, সেখানে গত পাকিস্তান সিরিজ থেকে একজন প্লেয়ার বাদ করেছে, সেটা ছিল শরীফুল, এবং একজন ব্যাটসম্যান, মিডল অর্ডার ব্যাটসম্যান জয়েন করেছে, সেটা জাকির আলী অনিক। তো শরীফুল ইনজুরির কারণে দ্বিতীয় টেস্ট খেলতে পারেনি এবং তিনি প্রপার ফিট না, যার কারণে তাকে এই টেস্ট সিরিজ থেকে বাদ দেওয়া হয়েছে। এছাড়া বাংলাদেশের পেস বোলিংয়ে আছে 4 জন। তাসকিন আহমেদ আছে, তিনি নেতৃত্ব দিবেন। এছাড়া আছে নাহিদ রানা, তারপরে হাসান মাহমুদ, খালেদ আহমেদ। এই হচ্ছে 4 জন পেস বোলার। বাংলাদেশের স্পিনে আছে অলরাউন্ডার সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, এছাড়া আছে তাইজুল ইসলাম, এছাড়া আছে নাইম হাসান। উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে আছে লিটন কুমার দাস, জাকির আলী অনিক এবং মুশফিকুর রহিম। আর এছাড়া ওপেনিং ব্যাটসম্যান হিসাবে আছে জাকির হাসান, সাদমান ইসলাম, এছাড়া মাহমুদুল হাসান জয় আছে, অধিনায়ক আছে নাজমুল হাসান শান্ত আর মমিনুল হক। এই হচ্ছে বাংলাদেশের আসলে টোটাল 16 জনের যে স্কোয়াডটা, সেটা। তো 16 জনের স্কোয়াডে গত লাস্ট টেস্টে যদিও চেন্নাইতে খেলা হবে এবং চেন্নাইতে লাল মাঠের পিচে খেলা হবে, সেটা নিয়ে আলোচনা চলছে, ব্যাপক আলোচনা। তো লাল মাঠের পিচে খেলা হলেও বাংলাদেশ উচিত হবে উইনিং কম্বিনেশন না ভাঙা, উইনিং কম্বিনেশন ঠিক রাখা। এবং বাংলাদেশ পাকিস্তানের সাথে যে ম্যাচটা খেলেছে, লাস্ট টেস্টে যারা ছিল সেই একাদশী হবে আমার বিচারে, কারণ সাদমান পাকিস্তানের সাথে টেস্ট সিরিজে ভালো খেলেছে। এছাড়া জাকির হোসেনও কিন্তু 4 নম্বর ইনিংসটা খুব ভালো খেলেছে এবং ওপেনিং একটা 50-র উপরে পার্টনারশিপ ছিল চতুর্থ ইনিংসে গিয়ে বাংলাদেশের। এবং এছাড়া ওয়ান ডাউনে আছে শান্ত, দলীয় অধিনায়ক, তার ক্যাপ্টেন্সি খুব ভালো হচ্ছে, তিনিই খেলবেন, ক্যাপ্টেনের স্বাভাবিক ব্যাপার। এবং দলের অবস্থা খুবই ভালো, তিনিও কামব্যাক করার চেষ্টা করেছিলেন। 38 রানে একটি ইনিংস খেলেছিলেন দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে। এছাড়া মমিনুল হক, তিনিও 34 রানের একটি ইনিংস খেলেছেন এবং প্রথম টেস্টের প্রথম ইনিংসে কিন্তু একটা 50ও মেরেছেন। তিনি থাকবেন ব্যাটিং হিসেবে, তার ফর্ম ভালো আছে। এছাড়া আছে মুশফিকুর রহিম, তিনি 191 রানের একটি ইনিংস খেলেছিলেন ফার্স্ট টেস্টে। তিনিও 22 রানে অপরাজিত ছিলেন দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে, প্রথম ইনিংসে ভালো করতে পারেননি। সাকিব আল হাসানও 20 রানে অপরাজিত বা 21 রানে অপরাজিত ছিলেন। সাকিব আল হাসান বোলিং ব্যাটিং দুইটাই পাওয়া যাবে এবং ইন্ডিয়ার ভয়ের কারণ কিন্তু সাকিব আল হাসান। তারপরে লিটন কুমার দাস আছে, তিনি একটা সেঞ্চুরি এবং একটি 50 পেয়েছেন, ফর্মে আছেন, উইকেট কিপিংও ভালো করছেন এবং পিচ থেকে ক্যাপ্টেনকে ভালো রিভিউ নেওয়ার ডিসিশন দিচ্ছেন, সেটা বাংলাদেশের কাজে আসবে। এছাড়া মেহেদী হাসান মিরাজ, তিনি ব্যাটিং বোলিং দুইটা 50 করেছেন এবং 10টি উইকেট নিয়ে ম্যান অফ দ্য সিরিজ হয়েছিলেন পাকিস্তান সিরিজে। এবং 2021 সাল বা 22 সালের দিকে যে সিরিজ হয়েছিল, ওয়ানডে সিরিজ, বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার মধ্যকার, বা সেই সিরিজে কিন্তু প্রথম দুইটা ওয়ানডে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন মেহেদী হাসান মিরাজ, এবং টোটাল সিরিজ ম্যান অফ দ্য সিরিজে ছিলেন মেহেদী হাসান মিরাজ। এবং বাংলাদেশ কিন্তু ওই সিরিজটা জয়লাভ করেছে এবং তিনি এই জায়গায়ও ভালো খেলবেন, তার ইন্ডিয়ার সাথে ভালো খেলার অভিজ্ঞতা আছে, আশা করব তিনি ভালো খেলবেন। তারপরে আসা যাক, সে যদি প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে হয়তো একটা স্পিনার বেশি খেলতে পারে, তবে আমার বিচারে কোনো বেশি স্পিনার এই ম্যাচের দরকার নেই। এবং নাহিদ রানা, তিনি 150-এর উপরে বল ডেলিভারি করতে পারেন, ভালো পেস এবং বাউন্স আছে। এছাড়া হাসান মাহমুদ, তিনি কিন্তু খুব ভালো বোলিং করেছেন এবং তিনি 5 উইকেট পেয়েছিলেন লাস্ট টেস্টের তৃতীয় ইনিংসে। এবং নাহিদ রানা 4 উইকেট পেয়েছেন। দুই সাইড থেকে কিন্তু জুটি বেঁধে বোলিং করেছে। তো এই জুটিটাই বাংলাদেশের ক্রিকেটে এতদিন ছিল না, এই জুটিটাই দরকার। এবং এই জুটি বেঁধে যদি বাংলাদেশ ক্রিকেট টিম বোলিং করতে পারে, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের
ইন্ডিয়ার মাটিতে যদি স্পিনিং ট্র্যাকও হয় সেক্ষেত্রেও অনেক কার্যকরী বোলিং করতে পারবে বাংলাদেশ এবং ভালো ফলাফল বয়ে আনবে, পজিটিভ ক্রিকেট খেলবে, এটা আমার বিশ্বাস। আর তাসকিনও তিনি কামব্যাক ম্যাচে কিন্তু মোট 4টা উইকেট পেয়েছেন, সেটাও খারাপ না একেবারে। তো ইন্ডিয়ার সাথে ভালো করবে সেটা আশা করা যায়। এই হচ্ছে আমার 11। এটা খেললেই ভালো হবে, কোনো পিচ দেখেই চেঞ্জ করতে হবে এরকম কিছু নেই, কারণ ওরকম পিচ বানাবে না তারা, টোটাল স্পিন বা টোটাল পেস পিচ বানাবে না, একটা মোটামুটি রক্ষণাত্মকের পিচ বানাবে। কারণ পেস বানালেও সমস্যা, কারণ বাংলাদেশে ভালো পেস ব্যাটারি আছে এবং স্পিনও বাংলাদেশে ভালো ব্যাকআপ আছে। তো যদিও ইন্ডিয়ার স্পিনাররাও ভালো ব্যাটিং করতে পারে, সেটা একটা পজিটিভ দিক। তো হার্ষা ভোগলে বলছেন যে এই বাংলাদেশের মতো ভালো একাদশ এর আগে কখনো পায়নি, এটা একটা ব্যাপার। এটা বাংলাদেশের সর্বসেরা একাদশ বা স্কোয়াড বলা যেতে পারে টেস্টের জন্য। বর্তমান বাংলাদেশ টিমটা অনেক ব্যালেন্স এবং দীনেশ কার্তিক যা বলেছেন সেটা আসলে আমরা মনে রাখতে পারি বা না রাখতে পারি সেটা ব্যাপার না। দীনেশ কার্তিক বলেছেন যে ইন্ডিয়ার বাংলাদেশের সাথে ক্রিকেট ম্যাচ জিততে বেশি বেগ পেতে হবে না। তো বেগ পেতে হবে না সেটা তো মুখস্থ কথা, সেটা সবাই জানে, কিন্তু যদি বেগ পায় তখন কী হবে? তখন কিন্তু পাকিস্তান কিন্তু হোয়াইট আউট হয়েছে। পাকিস্তান সিরিজ শুরুর আগেও কিন্তু বাছাদারি বলেছিলেন একমাত্র বৃষ্টি ছাড়া পাকিস্তানকে বাঁচাতে পারবে না কেউ, বাংলাদেশকে বাঁচাতে পারবে না কেউ। তো সিরিজ শেষের দিকে এসে কী অবস্থা হলো দেখলাম যে এরকম অবস্থা হয়েছে, বৃষ্টির জন্য পাকিস্তান দোয়া করছে যাতে সিরিজ হাফ বা হোয়াইট ওয়াশ বাঁচানো যায় বা লাস্ট টেস্টটা ড্র করা যায়। ওরকম যে কিছু হবে না সেটা বা কে জানেন। বা 2007 সালেও তো ইন্ডিয়া ভাবেনি যে বিশ্বকাপ থেকে বের হয়ে যাবে, এই বাংলাদেশই তাদেরকে হারিয়ে বিদায় করেছে। বা 2004 সালেও যখন ধোনি অভিষেক হলো বা তারপরের ম্যাচই যে বাংলাদেশের সাথে প্রথমবারের মতো ইন্ডিয়া হারবে সেটাও তো তখন কেউ ভাবেনি। বা 2020 বা 19 সালে যখন ইন্ডিয়াতে T20 সিরিজ হলো, সেখানে সাকিব নিষেধাজ্ঞা ছিল 20 সালে, সেই সিরিজে কিন্তু বাংলাদেশ প্রথম ম্যাচে T20 ইন্ডিয়ার মাটিতে ইন্ডিয়াকে হারিয়েছে। তো সেটাও তো কেউ ভাবেনি, কিন্তু হারিয়ে দিয়েছে। তো আর এই রিসেন্টে যে টেস্ট সিরিজ হলো সেখানে কিন্তু বাংলাদেশের টেস্ট প্রায় জিতেই যায়। 3 উইকেটে অনেক কষ্টসাধ্য জয় নিয়েছিল চতুর্থ ইনিংসে ব্যাট করে ইন্ডিয়া। তো ওরকম চাপের যদি মুহূর্ত এবার আবার আসে সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়াকে তাদের খেসারত বা হিসাব দিতে হবে এবং সেই হিসাবটা হচ্ছে হার দিয়ে সেটা পুনরাবৃত্তি করতে হবে। এবং বাছাদারি বলেছেন বিরাট কোহলি নাকি এই ম্যাচে 200 করবে বাংলাদেশের সাথে। হ্যাঁ, করতে পারে, টেস্ট ম্যাচ খেলা, ইন্ডিয়া যদি ভালো খেলে বা ভালো ব্যাটিং করতে হয় সেক্ষেত্রে বিরাট কোহলির বড় ইনিংসের বিকল্প নেই, রোহিত শর্মার বড় ইনিংসের বিকল্প নেই। তো সেটা করলে করতে পারে। এবং বাংলাদেশে যদি ব্যাটিং পিচ হয় তাহলে বাংলাদেশও ভালো ব্যাটিং করবে। বোলিং পিচ হলে দুই দলের ব্যাটসম্যানদেরই কিন্তু টাফ সময় যাবে এবং যেইভাবেই পিচ বানাক সেভাবেই কিন্তু বাংলাদেশ প্রস্তুত, ব্যালেন্স একটা টিম আছে বর্তমানে। তো আমার এই একাদশটা কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তো আশা করব বাংলাদেশ ভালো কিছু করবে এবং ভালো কিছুই আপনাদের উপহার দিবে। পাকিস্তানের সিরিজে যেভাবে নিয়েছিল, উপহার দিয়েছে, সেরকম একটা কিছু অন্তত 2টা টেস্টের একটা টেস্ট বা ভালো ইনিংস খেলে আমাদেরকে তারা একটা ভালো সময় উপহার দিবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।